নমস্কার। আজ 25শে বৈশাখ, আমাদের প্রাণের মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন। অন্যান্য বছর এই দিন ঠিক এই সময়ে আমরা আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হই তাকে শ্রদ্ধা জানানোর জন্য। এবছর সারা পৃথিবী জুড়ে এক অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনারা জানেন। তার প্রেক্ষিতে আমাদেরকে একটু অন্যভাবে, অন্য মাধ্যমে একত্রিত হতে হয়েছে। পলাশন মৃণালিনী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, পরিচালন সমিতির সদস্য সকলের পক্ষ থেকে আপনাদেরকে, যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছিলাম সপ্তাহ দুয়েক আগে। আমাদের যারা প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী আছেন, বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে আছেন দেশ বিদেশের, তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে এই অনুষ্ঠানের ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন, তাদের শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্নভাবে। সেই শ্রদ্ধার মালা একসাথে করে আমরা তৈরি করেছি এই উপস্থাপনা। এখানে যেমন গান, নাচ, আবৃত্তি, যন্ত্রসঙ্গীত, বক্তব্য রয়েছে, তেমনি রয়েছে একটি ছোট কুইজের অনুষ্ঠান। আপনারা জানেন গত 20 বছর ধরে আমরা আমাদের রবীন্দ্র জয়ন্তীতে একটি ছোট করে হলেও রবীন্দ্রনাথকে ঘিরে কুইজের অনুষ্ঠান করি। এবছরও সেই উপস্থাপনা থাকছে উত্তর দেওয়ার সুযোগ। আপনাদের সকলকে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্যে স্বাগত জানাচ্ছি। দেখুন কেমন লাগে আমাদের এই রবীন্দ্র জয়ন্তীর শ্রদ্ধার্ঘ্য। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে অত্যন্ত ব্যথিত চিত্তে কবিকে আন্তরিক প্রণাম জানাচ্ছি। মানবতার ইতিহাসে এত বড় বিশ্বজোড় আঘাত আসেনি। একটি আণুবীক্ষণিক ভাইরাস কোভিড-19 বা নভেল করোনা ভাইরাস বিশ্ব মহামারীর আকার ধারণ করেছে। পৃথিবীর প্রায় 2 শতাধিক দেশই এই ভাইরাসের করাল গ্রাসের কবলে। এতে মানুষ দিনের পর দিন মৃত্যুর করে ঝরে পড়ছে। জানি না এর থেকে মুক্তির উপায় কী। বিশ্বকবির জন্মদিনে সকল ছাত্রছাত্রীদের আমার শুভাশীষ জানাচ্ছি। রবীন্দ্রনাথ আমাদের স্মরণে, মনন, চিন্তনে সর্বক্ষণ রয়ে গেছেন। মহাপুরুষকে স্মরণ করে তাদের সম্মান জানানোর সাথেই আমরাও গর্বিত হই। অতীতকে শ্রদ্ধাপূর্ণ চিত্তে স্মরণ করে বর্তমানের সামনে এমন আদর্শ স্থাপন করতে চাই যাতে ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে উঠতে পারে। রবীন্দ্রনাথের মতো বহুমুখী প্রতিভা, ব্যক্তিত্ব আমাদের চিরকালের গর্ব। বিশ্বের দরবারে বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছেন নোবেল প্রাইজের মতো অত্যন্ত গৌরবের পুরস্কারে ভারতের তথা বাংলার সাহিত্য জগৎকে আলোকিত করে দিয়েছেন। কবিগুরু নিজেই বলেছেন, আমি পৃথিবীর কবি, জেতাদার যত অথেজর ধ্বনি, আমার বীণার সুরে সুর তার বাজিবে তখনই। ছাত্রছাত্রীরা মুক্ত বিহঙ্গের মতো আচরণ করে পড়াশোনা শিখবে, এই চিন্তা সার্থক রূপায়ণ বিশ্বভারতী। এখানে সারা পৃথিবীর ছাত্রছাত্রীরা পড়াশোনা করার জন্য সাথে সাথে গান, বাজনা, নৃত্য, অঙ্কন, অন্যান্য শিল্প অনুশীলন করতে পারে। অতি আধুনিক শিক্ষার সাথে সাথে ভারতের চিরন্তন আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ গড়ার কাজে লিপ্ত ছিলেন। বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যেখানে কবিগুরুর বিচরণ ঘটেনি, বরং এমন কিছু নতুন নতুন চিন্তা ভাবনা, যেমন নৃত্য, নাট্য, চলনাটিকার মতো বিশেষ সাহিত্য রচনা করেন। কবির বয়স বাড়ার সাথে সাথে তার লেখাগুলির মধ্যে গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক চিন্তার ভাবনার প্রতিফলন ঘটে। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তার কৌতূহল ছিল অত্যন্ত গভীর। বিশিষ্ট বন্ধু এবং তার একান্ত অনুরাগী বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুকে প্রায় অনেক লেখাই পড়ে শোনাতেন। অপরপক্ষে আচার্যের বিজ্ঞান বিষয়ে গবেষণা রবিকে না শোনালে তার শান্তি হতো না। শুধু সাহিত্য জগৎ নয়, তার রাজনৈতিক এবং অন্যান্য সামাজিক কাজকর্মের প্রতি ছিল অত্যন্ত গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। তৎকালীন বিশ্ব বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ববৃন্দ যেমন গান্ধীজি, নেহরুজি, নেতাজি, চিত্তরঞ্জন দাস, তাদের নেতৃবৃন্দের সামনে ছিল নিবিড় যোগাযোগ।
জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাখি বন্ধন উৎসবের মাধ্যমে হিন্দু মুসলমানের সম্প্রীতির ভাব রক্ষার জন্য জোরালো প্রতিবাদ করেন। তিনিই প্রথম তার জমিদারি শিলাইদহে কোঅপারেটিভ প্রতিষ্ঠার মাধ্যমে ধান্যগোলার প্রবর্তন করেন, যাতে দুস্থ চাষিরা দুঃসময়ে খাবার কষ্ট না পায়। নিজের ছেলে রথীন্দ্রনাথকে জাপান পাঠান অত্যাধুনিক কৃষি বিজ্ঞান শিক্ষার জন্য। আমরা এই যে স্বল্প পরিসরে রবীন্দ্রনাথকে ধরার ক্ষমতা আমার নেই, শেষে বলি, মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, সার্ভাইভাল টু দ্য ফিটেস্টের যোগ্যতম প্রাণী। কাজেই জয় মানুষের হবেই। মন্বন্তরে মরি নিয়ে আমরা মারি নিয়ে ঘর করি। আমরা থাকবো, নিশ্চিত থাকবো। হয়তো বেশ কিছু জীবনের মূল্য আমাদের দিতে হবে। সকলকে শুভেচ্ছা, ভালোবাসা এবং সুভাষিত জানিয়ে কবিকে আবার প্রণাম জানিয়ে শেষ করলাম। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথের 159তম জন্মতিথিতে তাকে আমার সশ্রদ্ধ অভিনন্দন, প্রণাম জানাই। পলাশন এম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই বিদ্যালয় পরিচালন সমিতি, স্থানীয় পঞ্চায়েত প্রশাসন, শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণকে, যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় ও পরামর্শে এই বিদ্যালয় চলতে সাহায্য করেছে। এই অভূতপূর্ব পরিস্থিতির মধ্যেও বিদ্যালয় পরিচালন সমিতি এবং আমরা আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের মুখোমুখি হতে পারছি না। তবুও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং ব্যক্তিগত শিক্ষক শিক্ষিকাগণ তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও এর মাধ্যমে সকলের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এছাড়াও সরকারের পক্ষ থেকে বাংলার শিক্ষা পোর্টাল, এবিপি আনন্দ এবং জি বাংলার মাধ্যমে ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। তবুও রবীন্দ্রনাথের কথায় শিক্ষকের প্রত্যক্ষ যোগাযোগ ছাড়া তা যেন কেমন প্রাণহীন হয়ে পড়ে। এবছর মুখোমুখি তোমাদের নিয়ে আমরা রবি প্রণাম সমাধা করতে পারলাম না, তাই প্রযুক্তির সাহায্য নিতে হলো। বিদ্যালয়ের এই প্রয়াস যদি কুসুম কোরকগুলির প্রস্ফুটিত হওয়ার কাজে কিছু সাহায্য করে এই আশায়। জোড়াসাঁকোর জমিদার ঠাকুর পরিবারে সোনার চামচ মুখে জন্মগ্রহণ করলেও জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর বিচরণ অবাধ। মূলত কবি হলেও তিনি সাহিত্যিক, প্রবন্ধকার, গীতিকার, চিত্রকর, আরও নানা গুণে বাঙালি জাতি তথা ভারতীয় সত্তাকে বিশ্ব মাঝারে শ্রেষ্ঠত্বের আসন প্রদান করেছেন। শিশুদের জন্য যেমন তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি, নেমে এলো পথ ভুলে, বেল ফুলে জুঁই ফুলে, এটা আছে, তেমনি মানবিকতা পদদলিত হওয়া 2 বিঘা জমিতে উপেনের কথা বলেছেন। উপেক্ষা অনাদরের কি পরিণতি ছুটি গল্পে ফটিককে দেখে বুঝতে পারা যায়। হিন্দু মেয়ে মিনিকে দেখে মুসলমান রহমতের শাশ্বত পিতৃসত্তা জাগরিত হয় কাবলিওয়ালায়। ধর্ম নিয়ে বিভেদ হানাহানির বিরুদ্ধে তাঁর লেখনী গর্জে উঠেছে। ধর্মকারার প্রাচীরে বজ্র হেনে জ্ঞানের আলো কানার কথা তিনি বলেছেন। এই কথা আমাদের ভানু সিংহ, যিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। মানবিকতা মনুষ্যত্ব যারা পদদলিত করে তাদের সতর্ক করেছেন, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি, এ কথা বলে। সভ্যের বর্বর লোভ আর পাশবিকতা বিরুদ্ধে 1919 খ্রিস্টাব্দে নাইট উপাধি ত্যাগ করেছেন জালিয়ানওয়ালাবাগকে সামনে রেখে। এই উদ্ভূত পরিস্থিতিতে তাঁর কথাই কানে বাজে। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। মানুষই তাঁর তৈরি মানব সমাজকে রক্ষা করবে। এই কালজয়ীর সব সৃষ্টি ও গুণাবলী স্বল্প পরিসরে আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে বর্ণনা অসম্ভব। পরিশেষে সকলকে যথাযথ স্থানে শ্রদ্ধা, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ও কবিগুরুকে প্রণাম জানিয়ে তাঁর কথা দিয়েই বলবো, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। নমস্কার। দেখা দিই কারবার জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন দেখা দিই কারবার জন্মের প্রথম
আজ 25শে বৈশাখ, গুরুত্বপূর্ণ দিন। পলাশন MM হাই স্কুলের কমিটির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। ছাত্রছাত্রীদের জানাই অদেয় আশীর্বাদ এবং গুরুজনদের জানাই আমার প্রণাম। সমগ্র বিশ্বে তথা পশ্চিমবাংলায় অদৃশ্য ভাইরাস, যার কোনো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। এরই মধ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার নির্ধারিত যে লকডাউন প্রক্রিয়া যেগুলো বলে দিয়েছেন সেগুলোকে আমাদের মানতে হবে। জনবহুল এলাকা, রাস্তার যাত্রার সঙ্গে কথা বলা, 1 মিটার দূরত্ব বজায় রাখা, সামনাসামনি কথা না বলা, এরকম আরও অনেকগুলো আমাদের নির্ধারণ করে দিয়েছেন। সেগুলোকে আমরা যদি মেনে চলি তাহলে আমরা খানিকটা নিরাপদ থাকতে পারবো। কিন্তু শুধু আমাদের নিরাপদ থাকলে হবে না, সকলকে নিয়ে বাঁচতে হবে। যাই হোক, লকডাউন পদ্ধতি যেহেতু চালু করেছেন, সেই হিসেবে স্কুল, কলেজ, জনবহুল এলাকা, দোকানপাট সমস্তই বন্ধ। এর মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কিন্তু এই জন্মদিন আমাদেরকে পালন করতে হবে, যেহেতু স্কুল বন্ধ। এটাই একটা পদ্ধতি কবিগুরুকে সম্মান জানানোর জন্য। এরপর আমরা কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলি। বিশ্বকবি রবীন্দ্রনাথ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। মাত্র 17 বছর বয়সে তিনি ইংল্যান্ডে যান। তিনি ব্যারিস্টারি পড়ার জন্য গিয়েছিলেন, কিন্তু ব্যারিস্টারি পড়ার পর ইংল্যান্ডে এসে কিছুদিন ইংরেজির উপরেতে অধ্যাপন করার পর তিনি শেষ করেননি। তিনি বাড়ি ফিরে এসেছিলেন। তারপরে তিনি সাহিত্য মনোনিবেশ করেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গীতাঞ্জলি, তিনি গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু সেই নোবেল পুরস্কারের টাকা শিলাইদহের সমস্ত চাষিদের উপরেতে তিনি বিলিয়ে দিয়েছিলেন। এতে তার এমন কোনো দিক নেই যা বাংলা সাহিত্যের উপরেতে তার প্রভাব নেই। তিনি মারা গেছেন, কিন্তু তার অক্ষয় কীর্তির মাধ্যমে বাংলা সাহিত্যকে যা দিয়ে গেছেন তা আমাদের চিরকাল মনে থাকবে, এবং আমাদের পরবর্তী যে সমস্ত বংশধর আছে তারাও তার কাছে ঋণী থাকবে। আমরা আজকে তার আত্মার শান্তি কামনা করি। সেই সঙ্গে কামনা করি যে সমস্ত করোনা ভাইরাসে জীবন তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তাদের আত্মার চিরশান্তি কামনা করি। আর তোমাদেরকে বলি, এখন যেহেতু স্কুলের ছুটি, তোমরা পড়াশোনায় একদম ছেড়ে দিও না, পড়াশোনা করবে, খুব সাবধানেই থাকবে। হরি ওম তৎসৎ। সকলকে অভিনন্দন জানিয়ে শেষ করছি।
আমরা কবিগুরুর অফুরন্ত সৃষ্টির ভাণ্ডার থেকে চুনি পান্না নিয়ে গাঁথি নানা রবীন্দ্রনাথের একখানি মালা। সেই মালা দিয়েই করি রবি ঠাকুরের পূজা, করি কবি বন্দনা। কিন্তু আজকের এই সংকটকালে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ করে লেখা বুদ্ধদেব বসুর কবিতা। শুরু করছি কবি বুদ্ধদেব বসুর লেখা রবীন্দ্রনাথের প্রতি। তোমারই স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু, হে প্রিয়তম, সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়। প্রাণলক্ষ্মী নির্বাসিতা, রক্তপায় উদ্ধত সঙ্গিনে সুন্দরেরে বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন। বর্বর রাক্ষসাকে আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। প্রাণ রুদ্ধ, প্রাণ স্তব্ধ, ভারতের স্তব্ধ উপকূলে লুব্ধ তার লালা ঝরে। এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা, এ নরক সহিতে কি পারিতাম? হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র। অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। নমস্কার। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পাড়ে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, তোমায় দেখেছি ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারি গান। আমি তোমারে সঁপেছি প্রাণ, ও গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পাড়ে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আজ রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রনাথের 159তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ দার্শনিকের চোখে রবীন্দ্রনাথ। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে এই বিশ্ববন্দিত
কবি দার্শনিকের জন্ম হয়। রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি ও দার্শনিক। তার মতে দর্শন হলো কল্পনাপ্রসূত দৃষ্টি, যার মাধ্যমে আমরা অনুভব করি অকৃত্রিম সত্যকে। তার দর্শন হলো মানবতাবাদী দর্শন, যার কেন্দ্রবিন্দু হলো মানুষ, মনুষ্যত্ব এবং প্রকৃতি। রবীন্দ্রনাথের প্রায় সব সৃষ্টিতেই মানবতার ছোঁয়া পাওয়া যায়। জগতের যা কিছু গ্রহণীয় তা তিনি অনায়াসে গ্রহণ করেছেন এবং প্রয়োজন মতো বর্জনও করেছেন। এই আদান প্রদান, গ্রহণ বর্জনের মধ্য দিয়েই রূপকার রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেছেন তার মানবতাবাদী দর্শনকে তথা মানববাদী দর্শনকে। মানবতাবাদের মূল কথাই হলো মানুষ, অর্থাৎ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানবতাবাদের ধর্মই হলো মানব ধর্ম, আর মানব ধর্ম হলো সমাজ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সমগ্র মানব জাতির সুখ দুঃখ, আনন্দ বেদনা, আশা নিরাশায় সহমর্মী ও সমব্যথী হওয়া। তাই মানবতাবাদ শুধুমাত্র শান্তি ও সৌভ্রাতৃত্বের নয়, তা হলো মানব জীবনের সামগ্রিক কল্যাণের তত্ত্ব। মানবতাবাদ হলো মানুষের আত্মশক্তির জয়গান। তাই রবীন্দ্রনাথ মানুষের জয়গান গিয়েছেন। তিনি বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে বই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। এর থেকে বড় মানবতার দৃষ্টান্ত আর কিবা হতে পারে। নমস্কার। নমস্কার, আমি সৌরভী, পলাশন MM উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, বর্তমানে বর্ধমান হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ের সহশিক্ষিকা পদে কর্মরতা। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ওনার বিখ্যাত কবিতা কৃষ্ণকলি আবৃত্তি করে শোনাচ্ছি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামামি ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পুবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়ে ছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানি সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ, জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া, আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে, হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। নমস্কার। নমস্কার।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে আমার ছোট্ট শ্রদ্ধার্ঘ্য। আজ আমরা সকলেই গৃহবন্দী। একবিংশ শতকের পৃথিবী আজ নিদারুণ সংকটের মুখোমুখি। হতাশা, নৈরাশ্য, একঘেয়েমি, ক্লান্তি গ্রাস করেছে আমাদের। মনে জাগছে মৃত্যুর ভ্রুকুটি। কিন্তু আমরা বাঙালিরা এত দুশ্চিন্তা করবই বা কেন? আমাদের হৃদয়ে বসে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর নামক অক্ষয় বটবৃক্ষ, যার শীতল ছায়ায় আশ্রয় নেওয়া যায়, যার চেতনার গভীরে ডুব দিয়ে তুলে আনা যায় অরূপ রতন। ঘোর অমনিশায় যিনি আমাদের দেখান জ্যোতির্ময়ী আলোক শিখা। বিশ্বব্যাপ্ত অভিজ্ঞতার এই মহান মানব আমাদের যাপিত জীবনে নিত্য সূর্যের মতোই সকল আলোর উৎস হয়ে আছেন। তাই এই সংকটকালে তাঁর জীবনবোধ থেকে শিক্ষা নিয়েই আমরা বৈতরণী পারের স্বপ্ন দেখতে পারি। ঠাকুরবাড়ির চতুর্দশতম সন্তান রবীন্দ্রনাথ তার ৮০ বছরের দীর্ঘ জীবনে প্রায় ৪০ জন আত্মীয় পরিজনের মৃত্যু দেখেছেন। কিন্তু মৃত্যু শোক তাকে দুর্দশার অন্ধকূপে নিমজ্জিত করেনি, বরং দুঃখের আগুনে পুড়েই তিনি হয়ে উঠেছিলেন খাঁটি সোনা। তাই শোককে তিনি পরিণত করেছিলেন শক্তিতে, শক্তিকে করেছিলেন শিল্পে, আর শিল্পকে সৌন্দর্যে। তাই তো বলতে পেরেছিলেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। আসলে জীবনের ভূমি থেকে অমৃত পান করেই তিনি মানুষকে দিয়েছেন দুঃখ জয়ের সঞ্জীবনী সুধা। যে মানুষটি মাত্র 23 বছর বয়সে ভানু সিংহের পদাবলিতে বলতে পারেন, মরণ রে তুহু মম শ্যাম সমান, তিনি যে দুঃখ নৈরাশ্যকে প্রশ্রয় দেবেন না তা বলাই বাহুল্য। এই শিক্ষাই এই দুর্দিনে আমাদের পাথে। কবিগুরুর মতোই আমাদের বলতে হবে, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। রবীন্দ্রনাথের মতোই মর্তলোককে প্রিয় করে তুলতে হবে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবেরও মাঝে আমি বাঁচিবারে চাই। তিনি বলেছেন, ইচ্ছে করে জীবনের প্রত্যেক সূর্যোদয়কে সজ্ঞান ভাবে অভিবাদন করি এবং প্রত্যেক সূর্যাস্তকে পরিচিত বন্ধুর মতো বিদায় দিই। তাই দুর্যোগ কাটবে, বিপন্নতামুক্ত মধুর সকালের অপেক্ষায় আমরা কেবল আমাদের প্রতিদিনের জীবনে বাঙালির ঈশ্বর রবীন্দ্রনাথকে অন্তর থেকে গ্রহণ করতে হবে। তাহলেই আমরা তার দীপ্তিতে ভেঙে ফেলতে পারব সমস্ত দুঃখ ও দুঃস্বপ্নের অচলায়তন।
আজ 25শে বৈশাখ, বাঙালির অত্যন্ত প্রাণের মানুষ, জীবন মরণের সীমানা ছাড়িয়ে আমাদের হর্ষ বিষাদের পরম বন্ধু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজকে। সারা দেশে এখন লকডাউন চলছে, জীবন যেন কয়েক লহমায় থমকে গিয়েছে, হারিয়ে ফেলেছে তার গতি, তার নিজস্ব চলার ছন্দ। এই অচল অবস্থার মধ্যেও ইন্টারনেট তথা আধুনিক প্রযুক্তির সাহায্যে পলাশন MM উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালনের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে সাধুবাদ জানাতেই হবে। এই বিদ্যালয়ের সঙ্গে আমার সম্পর্ক অতি নিবিড় থেকে নিবিড়তম। আমার কর্মজীবনের শুরু এই বিদ্যালয় থেকেই। এই বিদ্যালয় যেন আমার প্রাণেরই একটি অংশ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেন আমার বেঁচে থাকার অক্সিজেন, আর সহকর্মীরা যারা আমার জীবনের সুখ দুঃখের অংশীদার, যাদের সহমর্মিতার পরশে আমি ধন্য, যাদের সহচর্যে আমি ঋদ্ধ, তাদের সকলকে আমি জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। কবিগুরুকে শ্রদ্ধা জানাতে মাউতার গানে আমি একটি সুর নিবেদন করার চেষ্টা করছি। নমস্কার, আমি সায়ন্তন জজ, পলাশন MM হাই স্কুলের প্রাক্তন ছাত্র। আমি আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি স্বরচিত লেখা বিজ্ঞানমুখী রবীন্দ্রনাথ পাঠ করে শোনাচ্ছি। বিশ্ববন্দিত রবি ঠাকুরের কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি নানা বিষয়ের আলোচনা কিংবা পাঠ সবাই শুনছেন। আমি বরং তার বিজ্ঞানমুখী মানসিকতার গল্প শোনাই। শুনলে হয়তো অনেকেই অবাক হবেন যে
মাত্র 12.5 বছর বয়সে কবিগুরুর লেখা যে গদ্যটি তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সেটিই ছিল বিজ্ঞান বিষয়ক। শিরোনাম গ্রহগণ জীবের আবাসভূমি। পরবর্তী দীর্ঘ অনেক বছর তার কলম থেকে সরাসরি বিজ্ঞান বিষয়ক লেখা আমরা আর পাইনি। এরপর প্রায় শেষ বয়সে এসে তিনি বাংলা বিজ্ঞান সাহিত্যকে উপহার দিলেন 115 পৃষ্ঠার একটি বই, নাম বিশ্ব পরিচয়। জনমানসে প্রাথমিক বিজ্ঞানমুখী মনোভাব গড়ে তুলতে এবং আশেপাশের ঘটনাগুলোর সাথে বিজ্ঞানকে মিলিয়ে দিতে এই বইটির জুড়ি মেলা ভার। আর এ প্রসঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, তিনি বইটি উৎসর্গ করেছিলেন বিশ্ববন্দিত বাঙালি বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসুকে। যদিও বিজ্ঞানীদের সঙ্গে তাঁর যোগাযোগ ও বন্ধুত্বের বিষয়টি বেশ পুরনো, আচার্য জগদীশচন্দ্র বসুর সঙ্গে তাঁর সখ্যতা কিংবা আইনস্টাইনের সঙ্গে তার আলাপচারিতা এসব তো সর্বজনবিদিত, কিন্তু শুধু আলোচনা বা বন্ধুত্ব নয়, বরং তাঁর বিজ্ঞানমনস্ক যুক্তিগুলিও অনেকাংশেই প্রাসঙ্গিক। আর তার পরিচয় মেলে বিশ্ববিখ্যাত আইনস্টাইনের সঙ্গে কবিগুরুর কথোপকথনে, যা পরবর্তীকালে রিলিজিয়ান অফ ম্যান বইটির পরিশিষ্টে ছাপা হয়। এসব তো বেশিরভাগই তার শেষ বয়সের প্রসঙ্গ, কিন্তু কবিগুরুর বিজ্ঞান শিক্ষার বিষয়টি শুরু হয়েছিল সেই শৈশবে। মাঝে মধ্যে সীতানাথ দত্ত এসে তাকে বিজ্ঞান শিক্ষা দিতেন। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, এই শিক্ষাটি আমার কাছে বিশেষ ঔৎসুক্যজনক ছিল। জাল দিবার সময় তাপ সংযোগে পাত্রের নিচের জল পাতলা হইয়া উপরে উঠে, উপরের ভারী জল নিচে নামিতে থাকে এবং এই জন্যই জল টকবক করে। ইহাই যেদিন কাঁচপাত্রের জলে কাঠের গুঁড়া দিয়ে আগুনে চড়িয়ে প্রত্যক্ষ দেখিয়ে দিলেন, সেদিনের মধ্যে যে কিরূপ বিস্ময় অনুভব করিয়াছিলাম তাহা আজও স্পষ্ট মনে আছে। দুধের মধ্যে জল জিনিসটা যে একটা স্বতন্ত্র বস্তু, জাল দিয়ে সেটা বাষ্প আকারে মুক্তিলাভ করে বলিয়াই দুধ গাঢ় হয়, এ কথাটাও যেদিন স্পষ্ট বুঝিলাম সেদিনও ভারী আনন্দ হইয়াছিল। তিনি আরও লেখেন, ইহা ছাড়া ক্যাম্বেল মেডিকেল স্কুলের একটি ছাত্রের কাছে কোনো এক সময় অস্থিবিদ্যা শিখিতে আরম্ভ করিলাম। এছাড়া এই পরিচ্ছেদে তাঁর গৃহশিক্ষক অঘোরবাবু মানুষের ছিন্ন কণ্ঠনালী এনে তার যে মহিমা ব্যাখ্যা করতেন সে কথারও স্পষ্ট উল্লেখ আছে। এছাড়া তাঁর সঙ্গে মেডিকেল কলেজের মর্গে গিয়ে একটি বৃদ্ধার মৃতদেহ, একটি অঙ্গহীন পা, এসব দেখে কবিগুরু যে বিচিত্র অনুভূতি আহরণ করেছিলেন সেসবের উল্লেখও রয়েছে। বিজ্ঞান শিক্ষা প্রসঙ্গে তিনি জীবন স্মৃতিতে স্পষ্টভাবে লিখেছেন, 21 বছর বয়সে সদর স্ট্রিটের বাড়িতে থাকার সময় বিজ্ঞান পড়িবার জন্য আমার অন্তত একটি আগ্রহ উপস্থিত হইয়াছিল। তখন হক্সলির রচনা হইতে জীবতত্ত্ব ও লকিয়ার নিউকোম প্রভৃতির গ্রন্থ হইতে জ্যোতির্বিদ্যা নিবিষ্ট চিত্রে পাঠ করিতাম। আর এই আগ্রহ যে কোনোদিনই শিথিল হয়নি তার প্রমাণ পাই বিশ্ব পরিচয়ের মতো গ্রন্থে। পরিশেষে বলি, যে ছাত্র তথাকথিত স্কুল শিক্ষাই নেয়নি তার বিজ্ঞান শিক্ষা কত দূর তা অজানা, কিন্তু বিজ্ঞান শিক্ষা আর বিজ্ঞান মানসিকতা এক নয়। তার লেখা গল্প, কবিতা, গানের চুলচেরা বিশ্লেষণে এমন অনেক বৈজ্ঞানিক তত্ত্বের সন্ধান মেলে। আর তখনই নতুন করে বিজ্ঞানমুখী রবীন্দ্রনাথকে চিনতে পেরে তার সুরেই বলি, বিস্ময়ে তাই জাগে। নমস্কার। আজ আর কোনো কথা নয়, কবিগুরুকে প্রণাম আর সরাসরি তার একটা গান, তার প্রতি শ্রদ্ধার্ঘ আজকের দিনে। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি। অরূপ তোমার বাণী, নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা, আমি শুধু তারি মাটির প্রদীপ জ্বালাও তাহার শিখা। নিত্যকালের উৎসব তব
বিশ্বের দীপালিকা, আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা। নির্বাণহীন আলোক দীপ্ত তোমার ইচ্ছা খানি অরূপ তোমার বাণী। যেমন তোমার বসন্ত বায় গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে। যেমন তোমার বসন্ত বায় গীত লেখা যায় লিখে, বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে। তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে, শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে। তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে, শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে। বিঘ্ন তাহার পূর্ণ করুক তব দক্ষিণ পানি অরূপ তোমার বাণী। অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি অরূপ তোমার বাণী। রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গড়িজে উঠেছে দারুম রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাঁতরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর। ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার।
কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে তারই লেখা কবিতা পাঠ করছি দুই পাখি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দুহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত, খাঁচার পাখি পরে শিখানো বুলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে না, আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বন গান গাই। বনের পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে, বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না, সেটা কোথায় উড়িবারে পায়। খাঁচার পাখি বলে হায়, মেঘে কোথায় বসিবার ঠাঁই। এমনি দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মরে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না, কবে খাঁচায় রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে হায়, মোর শপথি নাহি উড়িবার। নমস্কার। তোমার সুখে সুখে
আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিন। এবছর এই করোনার আবহে কঠিন পরিস্থিতিতে আমরা এভাবে অনলাইনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের চেষ্টা করছি। যাই হোক, বিশ্বের সমস্ত মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক তাদের সুস্থ জীবনে, আমরাও আমাদের সুস্থ বিদ্যালয় জীবনে ফিরে আসি, এই কামনা করে আমি আমার তরফ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস আপনাদের সামনে তুলে ধরছি। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্বন্ধে আমি দু একটা কথা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা বলতে গেলে দু একটা কথা বলা শেষ করা যায় না। শিক্ষা সম্বন্ধে তিনি বলেছেন যে তাকেই বলি সর্বোচ্চ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। অর্থাৎ the highest education is that which does not merely give us information but makes our life in harmony with all existence. এই all existence এর মধ্যেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে এখানে দৈহিক, মানসিক, সামাজিক অর্থাৎ সমস্ত দিকের বিকাশকে তিনি শিক্ষা বলে অভিহিত করেছেন। এরপর আসি রবীন্দ্রনাথ শিক্ষা সম্বন্ধে তার পাঠ্যক্রম। রবীন্দ্রনাথ পাঠ্যক্রমের ব্যাপক সংজ্ঞাকেই গ্রহণ করেছেন। অর্থাৎ পাঠ্যক্রমে তিনি রামায়ণ মহাভারতকে স্থান দিয়েছেন। পাঠ্যক্রমের মধ্যে তিনি বাংলা সাহিত্য, ইতিহাস, দর্শন, পল্লী উন্নয়নমূলক কাজ, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সমস্ত কিছুকেই পাঠ্যক্রমের ভিতরে স্থান দিয়েছেন। এরপর আসি রবীন্দ্রনাথ শিক্ষার উদ্দেশ্য সম্বন্ধে কি বলেছেন। শিক্ষার উদ্দেশ্য সম্বন্ধে রবীন্দ্রনাথের কথায় ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, ম্যান মেকিং এডুকেশন, অর্থাৎ মানুষ তৈরির শিক্ষা, চরিত্র গঠনের শিক্ষা। তিনি বলতেন যে মানুষ তৈরি করাই হবে শিক্ষার একমাত্র উদ্দেশ্য। সামাজিকীকরণ, মানুষের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাধারা জাগ্রত করা, মানুষের মধ্যে নানা রকম সেবামূলক কাজে উদ্বুদ্ধ করা, এগুলি হচ্ছে আসল উদ্দেশ্য শিক্ষার। রবীন্দ্রনাথ শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষাকে গ্রহণ করেছিলেন। তার কথায় শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ। শিক্ষক সম্বন্ধে রবীন্দ্রনাথ খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন। সেই কথাগুলো এখন আপনাদের সামনে আমি তুলে ধরব। তার কথায় যে শিক্ষক হলেন এমন একজন মানুষ শিক্ষাক্ষেত্রে যিনি হলেন কাণ্ডারি। তিনি তার সুচিন্তিত বিজ্ঞানসম্মত মতামত শিক্ষার্থীদের অগ্রগতি হওয়ার ক্ষেত্রে খুব কার্যকর ভূমিকা নেন। রবীন্দ্রনাথ বলেছেন যে শিক্ষণ পদ্ধতির তুলনায় শিক্ষকের ব্যক্তিগত গুণাবলী বেশি গুরুত্বপূর্ণ। তার কথায় শিক্ষকের নিজের পদ্ধতি হলো সর্বোৎকৃষ্ট পদ্ধতি। অর্থাৎ শিক্ষক যদি আদর্শ গুণসম্পন্ন হন তাহলে পদ্ধতির অভিনবত্বের কোনো ভূমিকা থাকে না। তার কথায় মানুষের কাজ হইতে শিখিতে পারে, যেমন জলের দ্বারা জলাশয় পূর্ণ হয়, শিখার দ্বারা শিখা জ্বলিয়া ওঠে এবং প্রাণের দ্বারা প্রাণ সঞ্চারিত হয়। রবীন্দ্রনাথ বলতেন যে গুরুর অন্তরের ছেলে মানুষটি যদি শুকিয়ে একেবারে কাঠ হয়ে যায় তাহলে তিনি ছোটদের ভার নেবার অযোগ্য হয়ে পড়েন। শুধু সামীপ্য নয়, উভয়ের মধ্যে প্রকৃতিগত সাদৃশ্য ও সাযুজ্য থাকা চাই। আর তিনিই শিক্ষক হবার যোগ্য, যিনি ধৈর্যমান, যিনি হৃদয় দিয়ে শিক্ষার্থীদের স্নেহ করেন। অর্থাৎ শিক্ষক হবেন প্রাণবন্ত একজন মানুষ, যিনি শিশুর মতো সারল্য নিয়ে শিক্ষার রাজ্যে পরিভ্রমণ করবেন এবং শিশুর মনোরাজ্যে বিচরণ করবেন। তিনি শিশুকে তোতা পাখির মতো পরামুখস্থ করানোর পরিবর্তে শিশুর জন্য একটি আদর্শ খোলামেলা পরিবেশ রচনা করবেন। তিনি বলতেন শিক্ষককে আজীবন শিক্ষার্থী হতে হবে। অর্থাৎ একজন শিক্ষক, প্রকৃত শিক্ষক হতে গেলে তাকে সারা জীবন পড়াশোনা নিয়ে থাকতে হবে, পড়াশোনায় তাকে করে যেতে হবে। তার ভাষায়, a teacher can never truly teach unless he is still learning himself. A lamp can never light another lamp unless it continues to burn in its own flame. তিনি বলতেন যে শিক্ষকের জ্ঞানে স্পৃহা তৃপ্ত হয়নি তিনিই আদর্শ শিক্ষক হতে পারেন। যাই হোক, আরো অনেক কথা বলার ছিল, সময় খুব সংক্ষিপ্ত। আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে বিশ্বের অগণিত মানুষের সুস্থতা কামনা করে আমি এই ক্ষুদ্র প্রয়াস শেষ করছি। নমস্কার। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়।
সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলি আমারই মতো। তারা কেবলি হাসে, কেবলি নাই হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে গায়। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বল দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়। সে কি কেবলি যাতনাময়। পায়ে চলার পথ, এই তো পায়ে চলার পথ। এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়া ঘাটের পাশে বটগাছ তলায়। তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে। তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গাঁয়ে গিয়ে পৌঁছেছে জানি নে। এই পথে কত মানুষ, কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল। কারো বা ঘুমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি এই পথ দিয়ে কেবল একটি বার মাত্র চলবার হুকুম নিয়ে এসেছি, আর নয়। নেবুতলা উজিয়ে সেই পুকুর পার, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর, গোয়ালবাড়ি, ধানের গোলা পেরিয়ে সেই চেনা চাউনি, চেনা কথা, চেনা মুখের মহলে আর একটি বারও ফিরে গিয়ে বলা হবে না, এই যে এ পথ যে চলার পথ, ফেরার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালুম, দেখলুম এই পথটি বহু বিস্তৃত পদচিহ্নের পদাবলী ভৈরবীর সুরে বাঁধা। যত কাল যত পথিক চলে গেছে, তাদের জীবনের সমস্ত কথাকেই
এই পথ আপনার একটি মাত্র ধূলিরেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে। সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহদ্বার থেকে আর এক সোনার সিংহদ্বারে। ওগো পায়ে চলার পথ অনেক কালের অনেক কথাকে তোমার ধূলি বন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমায় কানে কানে বলো। পথ নিশীথের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা, সেসব গেল কোথায়? বোবা পথ কথা কয় না, কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্ত অবধি ইশারা মেলে রাখে। ওগো পায়ে চলার পথ, তোমার বুকের উপর যে সমস্ত চরণ পাত একদিন পুষ্প বৃষ্টির মতো পড়েছিল, আজ তারা কি কোথাও নেই? পথ কি নিজের শেষকে জানে? যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছল, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেওয়ালি উৎসব। আজ 1427 বঙ্গাব্দের 25শে বৈশাখ, শুক্রবার, বিশ্বকবি পবিত্র জন্মদিনে তাঁরই গানে আমার শ্রদ্ধার্ঘ্য। জাগরণে যাইবে ভাবরি, আঁখি হতে ঘুমলিল হরি, কে নিল হরি, মরি মরি। জাগরণে যাইবে ভাবরি, আঁখি হতে ঘুমলিল হরি, কে নিল হরি, মরি মরি। যারো লাগি ফিরি একা একা, আখি বিভাসিত নাহি দেখা। যারো লাগি ফিরি একা একা, আখি বিভাসিত নাহি দেখা। তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া ভরি, মরি মরি। জাগরণে যায় বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি, তাহাকে বাজানে। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি, তাহাকে বাজানে। এই ভরা বেদনাতে বাড়ি চলো চলো আঁখি পাতে,
আমি সৌম্য সামন্ত। আমি পলাশর মৃণালিনী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাব। কবিতাটির নাম কৃপণ। কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মুড়ি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কোনা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি। দিলেম যা রাজভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। সংস্কৃত শিক্ষক। আমি রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত নিয়ে শোনাচ্ছি। আগুনের পরশ ছোঁয়া এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ
উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 ঘন ঘন মেঘের সঙ্গীত উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 ঘন ঘন মেঘের সঙ্গীত ঘোষিত শোভিত দরিত আলোকে বড় বড় হংস বরাবর মাথায় যাই উড়ে ঘোষিত ঘোষিত শোভিত দরিত আলোকে চঞ্চল মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে গড় 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 মন্দিরে চুরি থাকলে প্রলয় আমারে ঘন ঘন মেঘের সঙ্গীত সমুদ্র হতে উৎসল সল সল তরি তরঙ্গে বায়ু বয়ে পূর্ব সমুদ্র হতে উৎসল সল সল তরি তরঙ্গে বড় বড় ধায় তারি পদ্ম প্রবাহে কালো তোমার রঙ্গে বড় বড় ধায় তারি পদ্ম প্রবাহে কালো তোমার রঙ্গে কুপ্ত শাখা আন্দোলনে বড় বড় মেঘের সঙ্গীত ঘরে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 ঘন ঘন মেঘের সঙ্গীত। নমস্কার। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা আমাদের রবীন্দ্র জয়ন্তীতে উপস্থাপিত করছি রবীন্দ্রনাথকে নিয়ে একটি ছোট্ট কুইজের অনুষ্ঠান। এবারে ঠিক 10টি প্রশ্ন আপনাদের কাছে আমরা করব। এই 10টি প্রশ্নের উত্তর আপনারা 1, 2, 3, 4 এরকমভাবে 10 পর্যন্ত লিখে যে মাধ্যমে এটা দেখছেন তার নিচে কমেন্ট বক্সে উত্তর পাঠাতে পারেন। আমরা সরাসরি কুইজে চলে যাচ্ছি। আমাদের আজকের কুইজের প্রথম প্রশ্ন, যে ছবিটি দেখা যাচ্ছে স্ক্রিনে সেটি জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। এই বাড়ির বর্তমান ঠিকানা কি? পোস্টাল অ্যাড্রেসটা জিজ্ঞেস করা হচ্ছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির বর্তমান ঠিকানা কি? দ্বিতীয় প্রশ্ন, ছোটবেলায় রবীন্দ্রনাথ তাঁর ভৃত্য শ্যামের কাছে যে ডাকাতের গল্প শুনেছিলেন সেই গল্প অবলম্বনে পরবর্তীকালে লেখেন একটি বিখ্যাত কবিতা। এই কবিতাটির নাম বলতে হবে। এখানে যে ছবিটি দেওয়া আছে এই ছবিটি থেকে এই প্রশ্নের উত্তরের একটা ক্লু পাওয়া যেতে পারে। আজকের কুইজের তৃতীয় প্রশ্ন, যে ছবিটি আমরা স্ক্রিনের বাঁদিকে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের ইনি সবচেয়ে বড় দাদা।
প্রশ্ন হচ্ছে এর নাম কি? ইনি রবীন্দ্রনাথের সবচেয়ে বড় দাদা, এর নাম কি? আজকের কুইজের চতুর্থ প্রশ্ন, একটি আষাঢ়ে গল্প নামে গল্প অবলম্বনে লেখা রবীন্দ্রনাথের বিখ্যাত নাটকটির নাম কি? এখানে সেই নাটকের নাট্যরূপের একটি অংশের একটা ছবি দেওয়া আছে, যার থেকে এই প্রশ্নের উত্তরের ক্লু পাওয়া যেতে পারে। পঞ্চম প্রশ্ন, এই আইরিশ কবি, যার ছবি নিচে দেখা যাচ্ছে, ইংরেজি গীতাঞ্জলির ভূমিকা লিখেছিলেন, তার নাম কি? এই আইরিশ কবি ইংরেজি গীতাঞ্জলির ভূমিকা লিখেছিলেন, তার নাম কি? ষষ্ঠ প্রশ্ন, এখানে একটি কোটেশন দেওয়া আছে, আমি আপনার একজন ভক্ত পাঠক, ইতালীয় ভাষায় যে কোনো বই বের হলে আমি তা আগ্রহের সাথে পাঠ করি। অর্থাৎ ওনার লেখা, মানে রবীন্দ্রনাথের লেখা যে কোনো বই যখন ইতালীয় ভাষায় প্রকাশিত হয় তখন উনি আগ্রহের সঙ্গে পাঠ করেন। কে রবীন্দ্রনাথকে এ কথা বলেছিলেন? তার ছবি তলায় দেওয়া আছে ক্লু হিসাবে। সপ্তম প্রশ্ন, ইনি প্রথম রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলেছিলেন, এর নাম কি? ইনি প্রথম রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলেছিলেন, এর নাম কি? অষ্টম প্রশ্ন, বসন্ত নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন? বসন্ত নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন? নবম প্রশ্ন, রবীন্দ্রনাথের একটি ছোট গল্প নিয়ে সত্যজিৎ রায় তৈরি করেন চারুলতা সিনেমাটি। প্রশ্ন হচ্ছে এই ছোট গল্পটির নাম কি? এখানে চারুলতা সিনেমার একটি ছোট্ট পোস্টার দেওয়া আছে। প্রশ্নটা হলো, রবীন্দ্রনাথের একটি ছোট গল্প নিয়ে সত্যজিৎ রায় তৈরি করেন চারুলতা সিনেমাটি, এই ছোট গল্পটির নাম কি? আর আজকের কুইজের শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর যে বইতে তার বাবার কথা লিখেছেন সেই বইটির নাম কি? রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর যে বইতে তার বাবার কথা লিখেছেন সে বইটির নাম কি? এখানে রথীন্দ্রনাথের একটি ছবি দেওয়া আছে সঙ্গে। তাহলে আমরা 10টি প্রশ্ন আজকে উপস্থাপন করলাম। এই প্রশ্নগুলির উত্তর আগামী 3 দিনের মধ্যে যে মাধ্যমে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে আপনারা পাঠাতে পারেন। আপনাদের নাম ঠিকানা সহ পাঠাবেন। যারা সবকটি প্রশ্নের সঠিক উত্তর দেবেন তাদের নাম আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে আমরা প্রকাশ করব। যদি যাদের বয়স কম তারা যদি 2-1টি বই দেখে বা রবীন্দ্রনাথ সম্বন্ধে আর কারোর কাছ থেকে জেনে এই প্রশ্নের উত্তর লেখে তাহলেও আমরা কিছু মনে করব না, কারণ আমরা চাইছি যে এই সময়ে একটুখানি রবীন্দ্র চর্চা হোক, রবীন্দ্রনাথকে নিয়ে সকলে ভাবুন। সকলে ভালো থাকুন। আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে আজকে আমাদের এই অনুষ্ঠান যারা দেখলেন তাদের প্রত্যেককে পলাশন মৃণালিনী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের জানাবেন কেমন লাগলো এই অনুষ্ঠান, আর আমরা সকলে মিলে আশা করি যে আগামী বছর থেকে আবার সেই আগের মতোই আমরা আমাদের সেই বিদ্যালয় প্রাঙ্গণে একত্রিত হয়ে প্রিয় ছাত্রছাত্রীদের নিয়ে করতে পারবো রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। সকলে এই কঠিন সময়েও ভালো থাকবেন, রবীন্দ্রনাথের সঙ্গে থাকবেন, রবীন্দ্রনাথকে নিয়ে থাকবেন, রবীন্দ্রনাথকে নিয়ে বাঁচবেন। নমস্কার।